Hey, even your cricket god Sachin couldn't do anything. And you think a bowler like you can win this match? সেদিন শ্রীলঙ্কার মারাত্মক বোলিংয়ের সামনে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তাবড় তাবড় ব্যাটসম্যানরা একে একে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন। এদিকে গ্যালারিতে বসে থাকা প্রত্যেকটা ভারতীয় ফ্যানের মাথা নিচু, কারণ তখন তারা ধরেই নিয়েছিল আজ হার নিশ্চিত। অন্যদিকে মাঠের মধ্যে অহংকারে চুর শ্রীলঙ্কান বোলাররা আমাদের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে হাসছিল আর ব্যঙ্গ করে আমাদের হারার জন্য প্রস্তুত হতে বলছিল। কিন্তু ঠিক তখনই মাঠে নামলো এমন একজন খেলোয়াড় যার ব্যাটিংয়ের কথা হয়তো আজ আমরা অনেকেই ভুলে গেছি। তিনি অজিত আগারকার। সবাই তাকে চিনত এক বোলার হিসাবে, কিন্তু সেদিন তিনি ব্যাট দিয়ে যা করে দেখালেন তা দেখে শ্রীলঙ্কান বোলার সহ গোটা বিশ্বের চোখ কপালে উঠেছিল। আর আজকের এই ভিডিওতে আমরা সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের কাহিনীটাই তুলে ধরব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড শারজা ডায়েরি 1998। এটা ছিল সেই বিধ্বংসী শ্রীলঙ্কান টিম যারা ঠিক 2 বছর আগেই ওয়ার্ল্ড কাপ জিতে এসেছিল। ভারতের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, আর ওদিকে লঙ্কানদের সামলাচ্ছিলেন সর্বকালের সেরা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। আজহারউদ্দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সেদিন ভারতীয় টিমে সচিন, সৌরভ, অজয় জাডেজার মতো রথী মহারথীরা থাকলেও শ্রীলঙ্কার পাল্লাও কিন্তু হালকা ছিল না। তাদের তুরুপের তাস ছিল সনাথ জয়সূরিয়া আর অরবিন্দ ডি সিলভা। 96-এর বিশ্বকাপ জেতানোর পেছনে যাদের অবদান ভোলার মতো নয়, সাথে ছিল চামিন্ডা ভাসের মতো মারাত্মক এক সুইং বোলার। ম্যাচ শুরু হতেই ওপেনিংয়ে নামলেন জয়সূরিয়া আর গুণবর্ধনে, যারা ক্রিজে আসা মানেই ছিল বাউন্ডারির পর বাউন্ডারি। আর ভারতের হয়ে বোলিংয়ের দায়িত্ব নিলেন জাভাগাল শ্রীনাথ। 90-এর দশকে যিনি একাই ভারতের ফাস্ট বোলিং তার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই যুগেও তার বলে 150 কিলোমিটার গতি ছিল দেখার মতো। ম্যাচের দ্বিতীয় বলে জয়সূরিয়া 1 রান নিয়ে খাতা খুললেন। শ্রীনাথের পরের বলটা দুর্দান্তভাবে সুইং হয়ে ভেতরে এলো আর সোজাসুজি গুণবর্ধনের প্যাডে লাগলো। জোরালো আবেদন হলো ঠিকই, কিন্তু আম্পায়ার নট আউট দিলেন। 5 নম্বর ওভারে শ্রীনাথ আবার গুণবর্ধনকে একটা চমৎকার আউট সুইং করালেন। বলটা ব্যাটের কানায় লেগে সোজা থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারিতে চলে গেল। যদি ওখানে একটা সেকেন্ড স্লিপ থাকতো তাহলে উইকেটটা একদম কনফার্ম ছিল। শুরুতে শ্রীনাথ আর আগারকার মিলে 2 লঙ্কান ওপেনারকে একদম বেঁধে ফেলেছিলেন। ওদিকে ফিল্ডিংয়ের রবিন সিং চিতার মতো ডাইভ দিয়ে রান আটকাচ্ছিলেন, যা শ্রীলঙ্কানদের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু জয়সূর্যকে কি আর বেশিক্ষণ শান্ত রাখা যায়? 8 নম্বর ওভারে আগারকারকে কভারের ওপর দিয়ে উড়িয়ে একটা বাউন্ডারি মেরে নিজের ক্লাস বুঝিয়ে দিলেন তিনি। 10 নম্বর ওভারে গুণবর্ধনে আগারকারকে প্রথমে একটা স্ট্রেট ড্রাইভে 4 মারলেন, আর তার পরের বলেই পুল করে বলটা পাঠালেন ডিপ মিড উইকেট বাউন্ডারির বাইরে। কিন্তু গুণবর্ধনের ব্যাট যেন কোনো কিছুতেই থামতে চাইছিল না। পরের বলে এমন এক শট খেললেন যে চোখের পলক পড়ার আগেই বল বাউন্ডারিতে। গুণবর্ধনের এই বিধ্বংসী ব্যাটিং ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। 10 ওভারে শ্রীলঙ্কার স্কোর 48-এ পৌঁছে যায়। সেই যুগে এটা ছিল একটা বিশাল স্টার্ট। ভারতের জন্য চিন্তার কারণ ছিল যে পাওয়ার প্লের আরও 5 ওভার বাকি, আর লঙ্কান ব্যাটসম্যানরা যদি এভাবেই প্রহার করতে থাকে তাহলে সিচুয়েশন খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পরের ওভারে জয়সূরিয়া শ্রীনাথকে একটা জোরালো কাট শটে 4 মারলেন। শ্রীনাথের মতো বোলারকেও লঙ্কান ওপেনাররা যেন পাড়ার বোলার বানিয়ে ছেড়েছিল। অধিনায়ক আজহার ফিল্ডিংয়ে কিছু চেঞ্জেস করলেন ঠিকই, কিন্তু গুণবর্ধনে যেন দিব্যি খেয়েছিলেন যে আজ তিনি কাউকেই ছাড়বেন না। শ্রীলঙ্কান ওপেনাররা যেন সেই আমলেই ওয়ানডেকে T20 বানিয়ে ফেলেছিলেন। শারজার গ্যালারিতে তখন শুধুই লঙ্কানদের জয় জয়কার, আর ভারতীয় ফ্যানরা একদম চুপচাপ। ফিল্ডিং বদলে লেগ সাইডে 5 জন ফিল্ডার রেখে শ্রীনাথ বলটা ভেতরে ঢোকানোর চেষ্টা করলেন, কিন্তু গুণবর্ধনে 2 জন ফিল্ডারের মাঝখান দিয়ে বলটাকে চিরে আবার বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। পেস বোলারদের ওপর এইরকম অত্যাচার দেখে আজহার শেষমেশ বল তুলে দিলেন অনিল কুম্বলের হাতে। কুম্বলে মানেই ছিল ব্রেক থ্রু, কুম্বলে মানেই ছিল পার্টনারশিপ ভাঙা। এসেই তিনি জয়সূরিয়াকে নিজের ভেলকিতে ফাঁসিয়ে ফেলেছিলেন, কিন্তু নয়ন মঙ্গিয়া স্টাম্পিং মিস করে বসলেন। ভারতের টেনশন এবার আরও বেড়ে গেল, কারণ জয়সূরিয়ার মতো প্লেয়ারকে একবার জীবনদান দেওয়া মানে তার মাসুল হাড়ে হাড়ে টের পাওয়া। তবে কুম্বলে দমে যাওয়ার পাত্র ছিলেন না।
14 নম্বর ওভারে এক দুর্দান্ত ইয়র্কারে গুণবর্ধনের স্টাম্প ছিটকে দিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দিলেন তিনি। গ্যালারিতে তখন ভারতীয় সমর্থকদের চিৎকার আর পতাকা উঠতে শুরু করেছে। মাঠে এলেন শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দেওয়াল মারভান আটাপাট্টু। উইকেট পড়লেও জয়সূর্যা কিন্তু থেমে থাকেননি। হুঁশহাস করে ব্যাট চালিয়ে তিনি 4 মেরেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই নিখিল চোপড়া এক দুর্দান্ত বলে জয়সূর্যাকে ক্লিন বোল্ড করে দিলেন। জয়সূর্যার মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানের উইকেট পেয়ে নিখিল আর পুরো ভারতীয় টিমের আনন্দ তখন দেখে কে। 85 রানে শ্রীলঙ্কার 2 ওপেনার প্যাভিলিয়নে। এরপর ক্রিজে এলেন সেই কিংবদন্তি যিনি শ্রীলঙ্কাকে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, অরবিন্দ ডি সিলভা। কিন্তু কুম্বলে তাকেও নিজের ঘূর্ণির জলে এমনভাবে জড়ালেন যে সৌরভ গাঙ্গুলির হাতে ক্যাচ দিয়ে খাতা খোলার আগেই তাকে ফিরতে হলো। কুম্বলে ম্যাজিকে ভারত যখন ম্যাচে জবরদস্ত কামব্যাক করছে, তখন মাত্র 86 রানের মধ্যেই শ্রীলঙ্কার 3-3টে টপ অর্ডার ব্যাটসম্যান ড্রেসিং রুমে। এবার ব্যাটিংয়ে নামলেন লঙ্কান ক্যাপ্টেন অর্জুন রণতুঙ্গা, যিনি শুধু চালাক ক্যাপ্টেনই ছিলেন না, ব্যাট হাতেও ছিলেন সমান ভয়ঙ্কর। ওদিকে আটাপাট্টুও হাত খুলতে শুরু করেছেন। নিখিল চোপড়াকে কাটশটে একখানা বাউন্ডারি মেরে নিজের লক্ষ্য বুঝিয়ে দিলেন। রণতুঙ্গাও পিছিয়ে থাকলেন না, তরুণ স্পিনার চোপড়াকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলটাকে মাথার উপর দিয়ে সোজা উড়িয়ে দিলেন। আসলে কথায় আছে না, স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেটই হলো সেরা ডিফেন্স। আর 2 লঙ্কান কিংবদন্তি ঠিক সেই রণনীতিই নিচ্ছিলেন। ওদিকে ভারতের রবিন সিং 35 বছর বয়সেও মাঠের মধ্যে একেবারে চীনের পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন। কোনো বলকে নিজের পাশ দিয়ে গলতে দিচ্ছিলেন না। 23 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 100 পার হয়ে গেল। 2 ব্যাটসম্যান যেমন 4 মারছিলেন, তেমনি সিঙ্গেল ডাবলও নিচ্ছিলেন। একদিকে বাঁহাতি আর একদিকে ডানহাতি ব্যাটসম্যান হওয়ায় ভারতীয় বোলারদের ওপর চাপ ক্রমশ বেড়েই চলছিল। রণতুঙ্গা আর আটাপাট্টুর মধ্যে 50 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল, যা ভারতের জন্য ছিল বিপদের সংকেত। কারণ রণতুঙ্গা একবার সেট হয়ে গেলে কি করতে পারেন তা সবারই জানা। সেটা প্রমাণ করতেই সুনীল যোশীকে লং অনের ওপর দিয়ে এক বিশাল ছক্কা হাঁকালেন তিনি। 34 ওভারে শ্রীলঙ্কার স্কোর 150 পার। এই বিপজ্জনক জুটি ভাঙতে আজহার এবার বল তুলে দিলেন শচীন তেন্ডুলকরের হাতে। কিন্তু শচীনের প্রথম ওভারেই বলটা ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে গেল। আর সেই সাথেই ওয়ানডে ক্রিকেটে রণতুঙ্গার 7000 রান পূর্ণ হলো। 2 ব্যাটসম্যান মিলে তখন মাঠের চারিদিকে 4 আর ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন। আটাপাট্টু যেখানে টাইমিং দিয়ে খেলছিলেন, রণতুঙ্গা সেখানে গায়ের জোরে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। শ্রীলঙ্কার স্কোর তখন 175, আর দেখে মনে হচ্ছিল আজ ওরা 300 পার করেই ছাড়বে। ঠিক এই সংকটময় সময়ে আজহার আবার বল তুলে দিলেন তরুণ অজিত আগারকারের হাতে। আর আগারকার এক বুদ্ধিদীপ্ত স্লোয়ার ডেলিভারিতে রণতুঙ্গাকে বোকা বানিয়ে ফিরতি ক্যাচ লুফে নিলেন। গ্যালারিতে ভারতীয় দর্শকদের গর্জন শুনেই বোঝা গেল এই উইকেটটা ভারতের জন্য কতটা জরুরি ছিল। এরপর নামলেন রমেশ কালুভিতারানা, যিনি শেষ ওভারগুলোতে বড় বড় শট খেলার জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিলেন। নেমেই অনিল কুম্বলেকে একখানা চমৎকার কাটশটে 4 মেরে নিজের খাতা খুললেন তিনি। ওদিকে আটাপাট্টুও 1 রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। ভারতীয় ফিল্ডাররা তখন জান লড়িয়ে দিচ্ছিলেন একটা রান বাঁচানোর জন্য, কিন্তু কালুভিতারানা যেন আজ অন্য মেজাজে ব্যাট করছিলেন। কালুভিতারানা এগিয়ে এসে অজিত আগারকে একটা দুর্দান্ত 4 মারলেন। আর ওদিকে আটাপাট্টু তো আগে থেকেই সেট হয়ে বসেছিলেন। ভারতীয় বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালাচ্ছিলেন তিনি। ঠিক এই কঠিন সময়ে ডেথ ওভারের দায়িত্ব নিলেন অভিজ্ঞ জভাগল শ্রীনাথ। আর তিনি এসে এক বিষাক্ত ইয়র্কারে সেট হয়ে যাওয়া আটাপাট্টুকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। আটাপাট্টু যখন 64 রান করে ফিরছেন, তখন ভারত ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছে। যে শ্রীলঙ্কা একসময় 300 রান করার স্বপ্ন দেখছিল, 47 ওভার শেষে তাদের স্কোর দাঁড়ালো 6 উইকেটে 228। এবার মাঠে এলেন রোশন মহানামা, সেই খেলোয়াড় যিনি 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ভারতের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তাই লঙ্কান ফ্যানদের সব ভরসা ছিল এখন তার ওপর। আর তাকে সঙ্গ দিতে ক্রিজে ছিলেন চামিন্ডা ভাস। 2 ব্যাটসম্যানই এখন বড় বড় শট খেলার চেষ্টা করছিলেন, কিন্তু 49 নম্বর ওভারে শ্রীনাথের এক জাদুকরি বলে চামিন্ডা ভাস ক্লিন বোল্ড হয়ে গেলেন। 238 রানে শ্রীলঙ্কার 7ম উইকেট পড়ল। এরপর মাঠে এলেন কুমার ধর্মসেনা। 49 ওভার শেষ, শ্রীলঙ্কার স্কোর তখন 242, কিন্তু ভারতের সব মেন বোলারদের ওভার ততক্ষণে শেষ হয়ে গেছে। তবে ইনিংসের শেষ ওভার করতে এলেন স্বয়ং শচীন তেন্ডুলকর। গ্যালারিতে সবার মনে একটাই প্রশ্ন ছিল, আজহার কি বড় ভুল করে ফেললেন?
সচিনের বলে কি লঙ্কানরা বিশাল রান তুলে নেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সচিন শেষ ওভারে দিলেন মাত্র 3 রান। 50 ওভার শেষে শ্রীলঙ্কা থামলো 245 রানে। তবে ভুলে যাবেন না, সেই যুগে 245 রান মানে ছিল এক বিশাল টোটাল, আর শ্রীলঙ্কার হাতে তখন ছিল দুনিয়া কাঁপানো সব বোলার। চামিন্ডা ভাস, নুয়ান জয়সা বা তিলান সামারাভিরার মতো বোলাররা যে কোনো ব্যাটিং লাইন আপকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারতেন। বড় বড় তারকাদের নিয়ে গড়া ভারতীয় টিমের ভাগ্যে এরপর কি লেখা ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। আর এই ম্যাচের আসল গল্প তো এবার শুরু হতে চলেছে। ভারতের ইনিংস শুরু হলো, আর ওপেনিং করতে নামলেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর, যিনি সেই সময় একাই ভারতের জয়ের আশা জাগিয়ে রাখতেন। আর তার সাথে ছিলেন অফসাইডের ভগবান সৌরভ গাঙ্গুলি, মানে আমাদের দাদা। পুরো দেশ আশা করছিল যে এই বিধ্বংসী জুটি লঙ্কান বোলারদের ছাতু করে ছাড়বে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাগ্যের জোরে সৌরভ একখানা বাউন্ডারি পেলেন, কারণ বল ব্যাটের কানায় লেগে জাস্ট কিপারের পাশ দিয়ে সীমানা পার করলো। ওদিকে মাস্টার ব্লাস্টার সচিনও একখানা ফ্লিক শটে 2 রান নিয়ে নিজের খাতা খুললেন। এবার 3 নম্বর ওভার নিয়ে এলেন শ্রীলঙ্কার সবচেয়ে ভয়ঙ্কর বোলার চামিন্ডা ভাস, যিনি সুইং আর সিম করানোর ওস্তাদ ছিলেন। ভাসের একটা আউট সুইং আর সচিন খেলতে গেল ঠিকই, কিন্তু বল ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল কিপার কালুভিতারানার হাতে। সচিনের উইকেট পাওয়ার পর শ্রীলঙ্কানদের সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল তারা ম্যাচটা ওখানেই জিতে নিয়েছে, কারণ সেই সময় সচিন আউট হওয়া মানে ছিল অর্ধেক ভারতীয় টিমের ফিরে যাওয়া। সচিন মাত্র 3 রান করে যখন মাঠ ছাড়ছেন, পুরো স্টেডিয়ামে তখন পিন ড্রপ সাইলেন্স। এরপর আজহার 3 নম্বরে পিঞ্চ হিটার হিসাবে পাঠালো উইকেট কিপার নয়ন মঙ্গিয়াকে। সেই যুগে দ্রুত রান তোলার জন্য লোয়ার অর্ডারের কাউকে ওপরে পাঠানো হতো, কিন্তু মঙ্গিয়া ক্রিজে সেট হওয়ার আগেই পরের ওভারে সৌরভ গাঙ্গুলি ও নুয়ান জয়সার বলে ব্যাটের কোনায় লাগিয়ে বসলেন। আর কিপার কালুভিতারানা দ্বিতীয় ক্যাচটা নিতে কোনো ভুল করলেন না। ভারতের স্কোর তখন মাত্র 13, আর 2 কিংবদন্তি ওপেনার ততক্ষণে প্যাভিলিয়ন। উইকেট পাওয়ার পর জয়সা যেভাবে সৌরভের দিকে তাকিয়ে বিশ্রীভাবে সেলিব্রেশন করছিল, তা দেখে কোনো ভারতীয় ফ্যানেরই সেটা সহ্য হচ্ছিল না। পুরো গ্যালারিতে তখন লঙ্কান সমর্থকদের তাণ্ডব শুরু হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল ভারতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু ঠিক তখনই 4 নম্বরে নামলেন ভারতের ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন। 90-এর দশকের সেই আজহার ইনিংস গোছাতে শুরু করলেন। ওদিকে নয়ন মঙ্গিয়াও আজ দারুণ ছন্দে ছিলেন। একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ মেরে একখানা 4 আদায় করলেন তিনি। তবে 2 উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার সাহস তখন তুঙ্গে। জয়সা আজহারকে একটা ভয়ঙ্কর বাউন্সার মারলেন, কিন্তু বল আজহারের ব্যাটের ওপরের কানায় লেগে কিপারের ওপর দিয়ে বাউন্ডারিতে চলে গেল। তবে আসল খেলা তো এবার শুরু হতে চলেছিল। সেই বাউন্সারের পর আজহারউদ্দিন যেন এক ক্ষুধার্ত সিংহের মতো শ্রীলঙ্কান বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ল। 11 নম্বর ওভারে এক জবরদস্ত ড্রাইভে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। ওদিকে নয়ন মঙ্গিয়াও আজ পণ করেছিলেন যে লঙ্কান বোলারদের তিনি রেহাই দেবেন না। ধর্মসেনার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে এমন এক গগনচুম্বী ছক্কা হাঁকালেন যে গ্যালারিতে ভারতীয় ফ্যানদের মধ্যে আবার প্রাণ ফিরে এলো। কিন্তু এত কিছুর পরেও 11 ওভার 4 বলে ভারতের স্কোর ছিল মাত্র 46, রান রেট 4-এরও নিচে। আস্কিং রেট পাল্লা দিয়ে বাড়ছিল, আর এর মধ্যেই আজহার একবার রান আউট হতে হতে অল্পের জন্য বেঁচে গেলেন। কিন্তু মঙ্গিয়া আজ থামার পাত্র ছিলেন না। ধর্মসেনার মাথার ওপর দিয়ে আবার একখানা 4 মেরে ভারতের দলীয় 50 রান পূরণ করে দিলেন তিনি। নয়ন মঙ্গিয়ার এই তাণ্ডব দেখে শ্রীলঙ্কার ফিল্ডাররা রীতিমতো কাঁপতে শুরু করেছিল, কিন্তু মঙ্গিয়া আজ থামার জন্য আসেনি। পরের বলেই একটা দুর্দান্ত সুইপ শট খেলে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। স্পিনারদের দিয়ে চাপ তৈরি করার যে ছক রণতুঙ্গা কষেছিলেন, মঙ্গিয়া যেন তা একেবারেই চুরমার করে দিচ্ছিলেন। বাধ্য হয়ে লঙ্কান ক্যাপ্টেন এবার পেস বোলার নিয়ে এলেন, কিন্তু মঙ্গিয়া তাকেও ছেড়ে কথা বললেন না। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলটাকে গ্যালারির দিকে উড়িয়ে দিয়ে আরও একখানা 4 আদায় করলেন। মঙ্গিয়ার এই ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের রান রেট প্রথমবারের মতো 4-এর ওপর উঠে এলো। ওদিকে আজহারও কিন্তু চুপচাপ ছিলেন না, তিনি 1-2 রান নিয়ে স্কোরবোর্ড ঠিকই সচল রেখেছিলেন। দেখতে দেখতে 17 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ালো 2 উইকেটে 76। পিচ থেকে স্পিনাররা তখনও বেশ সাহায্য পাচ্ছিলেন। জয়সূর্যার একটা বল তো এতটাই স্পিন করলো যে আজহার এলবিডব্লিউ হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেলেন। গ্যালারিতে ভারতীয় ফ্যানদের বুক তখন ধকপক করে উঠেছিল। তবে মঙ্গিয়া বুদ্ধি খাটিয়ে বারবার ক্রিজ ছেড়ে এগিয়ে আসছিল যাতে বল ঘোরার সুযোগই না পায়। 21 নম্বর ওভারে আজহার 1 রান নিয়ে ভারতীয় দলীয় রান 100 পূর্ণ করল।
জয়ের জন্য তখন 173 বলে দরকার ছিল 146। দুই ব্যাটসম্যানের মধ্যে 100 রানের পার্টনারশিপও পূরণ হয়ে গেছিল। ঠিক তখনই 1 রান নিয়ে মঙ্গিয়া নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন। 117 রানে ভারতের স্কোর দেখে মনে হচ্ছিল ম্যাচটা এবার পকেটে চলে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা সহজ ক্যাচ দিয়ে 51 রানে ফিরে গেল মঙ্গিয়া। ভারতের সেট হয়ে যাওয়া এই পার্টনারশিপটা মুহূর্তেই ভেঙে গেল। মঙ্গিয়া আউট হওয়ার পর ব্যাটিংয়ে এলেন জাভাগাল শ্রীনাথ। অবাক হওয়ার কিছু নেই, সেই আমলে শ্রীনাথকে অনেক সময় পিঞ্চ হিটার হিসাবে ওপরের দিকে নামানো হতো যাতে ঝটপট কিছু রান আসে, কিন্তু আজ ভারতের সেই চাল কাজে লাগলো না। আজহার আর শ্রীনাথের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে শ্রীনাথ মাত্র 1 রান করে আউট হয়ে গেলেন। 119 রানে 4 উইকেট হারিয়ে ভারত আবার চাপে পড়ে গেল। আর ঠিক তখনই স্টেডিয়ামে এন্ট্রি হলো এক ক্ষুধার্ত সিংহের, যার নাম অজয় জাডেজা। 90-এর দশকে জাডেজা ছিলেন ভারতের সবচেয়ে বড় ম্যাচ ফিনিশার, আর আজ পুরো ভারত তার দিকেই তাকিয়েছিল। জাডেজা এসেই নিজের ইন্টেনশন বুঝিয়ে দিলেন। জয়সূর্যার বলে এগিয়ে এসে মিড অনের ওপর দিয়ে এক চোখ ধাঁধানো বাউন্ডারি মেরে ইনিংস শুরু করলেন তিনি। পরের বলে জাডেজা আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন আর বলটাকে মিড অনের ওপর দিয়ে উড়িয়ে দিয়ে পরপর দুটো 4 মারলেন। এই দুটো বাউন্ডারি ভারতের ওপর থেকে চাপের পাহাড় এক নিমেষেই সরিয়ে দিল। ওদিকে অনেকক্ষণ শান্ত থাকার পর কাপ্তান আজহারউদ্দিন এবার রুদ্রমূর্তি ধারণ করলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারলেন এক বিশাল ছক্কা, আর সেই সাথেই আজহারের এক দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূর্ণ হলো। গ্যালারিতে তখন ভারতীয় ফ্যানদের চিৎকার শুরু হয়ে গেছে। 50 করার পর আজহার এক ক্ষুধার্ত নেকড়ের মতো শ্রীলঙ্কান বোলারদের ওপর পুরো ঝাঁপিয়ে পড়লেন। নোয়ান জয়সাকে একখানা কাট শটে বাউন্ডারি মারার পর পরের বলটাকেই আবার গগনচুম্বী ছক্কায় পরিণত করলেন তিনি। আজহারের এই বিধ্বংসী ব্যাটিং দেখে লঙ্কান বোলাররা যেন দিশেহারা হয়ে পড়েছিল। তারা বুঝতেই পারছিল না এই তুফান থামাবে কে। পরের বলে আজহার আবার ফিরে এলেন আর একখানা বিশাল ছক্কা হাঁকালেন। বলটা এত দূরে গিয়ে পড়লো যে মাঠের বাইরেই চলে গেল। আজহার যেন শ্রীলঙ্কার বিশ্বসেরা বোলারদের গলি ক্রিকেটের বোলার বানিয়েছিলেন। এই পরপর দুটো ছক্কা লঙ্কানদের মনোবল পুরোপুরি ভেঙে চোরমার করে দিল। 40 ওভার শেষে ভারতের স্কোর 186। জয়ের জন্য শেষ 60 বলে দরকার ছিল 60 রান। আজহার যেন আজ প্রতিজ্ঞা করেছিল এই ম্যাচ সে একাই শেষ করবে। তিনি আবার এগিয়ে এসে এক বিশাল ছক্কা মারলেন আর পৌঁছে গেলেন নিজের ব্যক্তিগত 94 রানে। ঠিক এই সময় লঙ্কান ক্যাপ্টেন রণতুঙ্গা তার সেরা অস্ত্র চামিন্ডা ভাসকে আবার বোলিংয়ে আনলেন, আর ভাস এসেই এক দুর্দান্ত বলে আজহারকে বোল্ড করে দিলেন। আজহার আউট হতেই শ্রীলঙ্কা আবার ম্যাচে ফেরার সুযোগ পেয়ে গেল, কারণ আজহার যে মেজাজে খেলছিলেন তাতে আর 4-5 ওভারে ম্যাচ শেষ হয়ে যেত। 94 রানের এক অনবদ্য ক্যাপ্টেন স্নক খেলে আজহার যখন ফিরছেন তখন মাঠে নামলেন রবিন সিং। সেই সময় ভারতের অন্যতম ফিট আর সেরা অলরাউন্ডার রবিন সিং এর কাঁধে তখন গুরু দায়িত্ব, কিন্তু 44 নম্বর ওভারে একটা সিঙ্গেল নিতে গিয়ে অজয় জাডেজা রান আউট হয়ে গেলেন। 207 রানে ভারতের 6 নম্বর উইকেট পড়ল। শেষ 37 বলে দরকার 39 রান। এরপর নামলেন নিখিল চোপড়া, কিন্তু লঙ্কান বোলাররা তখন ভারতের ওপর মরণ কামড় দিচ্ছে। কোনো বড় শট আসছিল না, আর সেই চাপেই নিখিল চোপড়াও ভুল করে বসলেন। তিনিও রান আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। একের পর এক উইকেট হারিয়ে ভারত তখন খাদের কিনারায়। 46 ওভার 2 বলে 7 উইকেটের রান 215। জয়ের জন্য 22 বলে দরকার 31 রান। ঠিক এই শ্বাসরুদ্ধকর মুহূর্তে মাঠে ঢুকলেন তরুণ অজিত আগরকর। আগরকর তখন বোলার হিসেবে পরিচিত হলেও ঘরোয়া ক্রিকেটে তার ঝোড়ো ব্যাটিংয়ের কথা অনেকেরই জানা ছিল। ওদিকে রবিন সিং ক্রিজে থাকলেও আজ মোটেও ছন্দে ছিলেন না। শেষ 3 ওভারে দরকার 29 রান। গ্যালারিতে ভারতীয় ফ্যানদের মুখ তখন শুকিয়ে গেছে। ভারতের জয় তখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। স্ট্রাইকে তখন অজিত আগরকর ওভারের প্রথম বল, আর আগরকর সজোরে ব্যাট চালিয়ে এক বিশাল ছক্কা হাঁকালেন। বল সোজা গ্যালারিতে। যে দর্শকরা হার মেনে নিয়েছিলেন তারা আবার লাফিয়ে উঠলেন। আগরকর বুঝিয়ে দিলেন তিনি শুধু বোলিং না, ব্যাটিংও পুরো দমে করতে পারেন। পরের 2 বলে 2টো সিঙ্গেল দৌড়ে নিলেন তিনি, তাতে 4 রান আসলো। এবার শেষ 12 বলে দরকার 12 রান। রবিন সিং স্ট্রাইকে থাকলেও সেদিন তার ব্যাটে বলই লাগছিল না, কিন্তু কোনো মতে 1 রান নিয়ে তিনি আগরকরকে স্ট্রাইকটা দিয়ে দিলেন। এবার 9 বলে 9 রান দরকার। বোলিংয়ে অরবিন্দ ডি সিলভা। আগরকর এইবার জায়গা বানিয়ে নিয়ে এক বিশাল বড় ছক্কা মারলেন।
আর এই এক শটেই ম্যাচ ভারতের পকেটে চলে এলো। শেষ ওভারে দরকার ছিল মাত্র 2 রান। জয়সূর্যার প্রথম বলটাই বাউন্ডারিতে পাঠিয়ে ভারতকে এক ঐতিহাসিক জয় এনে দিলেন অজিত আগারকর। রবিন সিং যেখানে 26 বলে 12 রান করে ভারতের চাপ বাড়িয়ে দিচ্ছিলেন, সেখানে আগারকর মাত্র 12 বলে 26 রান করে এক হারা ম্যাচ একাই ছিনিয়ে আনলেন। এই ইনিংসটা দেখলেই বোঝা যায় আগারকর শুধু বোলার ছিলেন না, তিনি ছিলেন একজন নিডর যোদ্ধা। বন্ধুরা, 90-এর দশকে আপনার পছন্দের প্লেয়ার কে ছিল? সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি নাকি অজিত আগারকর? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।